সুপ্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পরিচিত অনুষ্ঠান আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময়। সাথে আছে আমি নজরানা চৌধুরী। দর্শক, ডাকসু নির্বাচন আগামী পরশুদিন সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হবে। ইতোমধ্যে রাত 11টায় কিন্তু সমস্ত প্রচারণার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তার মানে ভোট গ্রহণের আগ পর্যন্ত আর প্রার্থীরা কোনো প্রচারণা চালাতে পারবেন না। তো এখন পর্যন্ত বড় ধরনের সেরকম কোনো দু একটি বিচ্ছিন্ন অভিযোগ ছাড়াই কিন্তু প্রচারণা শেষ হয়েছে। আশা করি সুন্দর একটি ভোট অনুষ্ঠিত হবে, যেহেতু এটি কিন্তু ডাকসুকে রাজনীতিবিদরা অনেক সময় এক ধরনের বাংলাদেশের সেকেন্ড পার্লামেন্ট বলে অভিহিত করেন। সেই হিসেবে কিন্তু ডাকসু নির্বাচন নেক্সট জাতীয় নির্বাচনের একটি ড্রেস রিহার্সেলও হতে পারে এবং ডাকসু নির্বাচন যদি সুষ্ঠু হয়, আমরা আশা করতেই পারি যে যেই সংসদ নির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা করা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে, সেটিও এর রেশ ধরে একটা ইতিবাচক দিকে এগিয়ে যাবে। তো সেই বিষয়ে আলোচনা করতে আমরা দুজন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামীম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি। আপনাদের দুজনকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো আমি স্যারের আরেকটা পরিচয়, আমি যেহেতু খণ্ডকালীন পরিচয় আর কি, সেটিও বলতে চাই যে স্যার কিন্তু এই ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচন 2025 যেটি অনুষ্ঠিত হচ্ছে সেই পরিচালনা পর্ষদ বা সেই নির্বাচন কমিশনের সদস্য। স্যার, আপনার কাছেই জানতে চাচ্ছি যে স্যার আপনাদের প্রস্তুতি কেমন? না, ভালোই বলেছেন, খণ্ডকালীন কাজ সেটা শেষ হলে আমরাও এক ধরনের বাঁচি এবং একটু স্বস্তি পাই সব মিলে। না, এখন পর্যন্ত প্রস্তুতি, আমি এই কমিটিতে বা কমিশনে আছি বলে বলছি না, আমি মনে করি যে আমাদের জন্য খুব আনন্দদায়ক। যদিও আমরা প্রচন্ড চাপের মধ্যে কাজ করছি এবং আপনারা দুজনেই জানেন, আমি জানেন নজরুল, আপনি বোধহয় কখনো ডাকসু পাননি। ডাকসু নির্বাচন মাহি 19 পেয়েছেন, সাংবাদিক হিসেবে পেয়েছেন। হয় কি, একটা প্রক্রিয়া যদি নিয়মিত না হয় তাহলে আপনি জানেন যে প্রতিবার এটা নতুন করে করতে হয় এবং ডাকসুর কয়েকটা বিষয় বিবেচনায় রাখতে হবে। যে এটা প্রচুর আলোচনা আপনারাও করেছেন গণমাধ্যমে। একটা হলো, এটা এককভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ঐতিহাসিকভাবে নির্ভর করেনি, এটার অনেক বহিস্থ অংশীজন আছেন। এটা বাস্তবতা, আমার মনে হয় এটা খোলাখুলি আমরা বলতেই পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলে আরেকটা একদম স্পটলাইটের মধ্যে একটা হলো যে এই বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছে একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং সে যে বড় 2-3টা মানে একেবারে পুরো ভূগোল পাল্টে দেয় এরকম প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। 47, 71, এর বাইরে যদি আপনি আন্দোলনগুলো ধরেন, 52, যুক্তফ্রন্ট, পুরো 60-এর দশক, 70-এর অভ্যুত্থান, 69, 70 এবং 90, তো 90-এর 71-এর কথা বলতে হবে এবং পুরো 70 দশকের যে রাজনৈতিক পট পরিবর্তন, এর প্রত্যেকটার সাথে এমনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল সংসদ এবং ডাকসু জড়িয়ে গেছে যে আমরা যত এটাকে চেষ্টা করি বাইরে এনে একটা শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচন হিসেবে বিশ্লেষণ করতে, আমরা বারবারই এটা হোঁচট খাই এবং আমরা পারি না। এবং সেই লিগ্যাসির কারণে আপনাদের চ্যালেঞ্জটাও কিন্তু এই জায়গাটাই আসবার জন্য এই আলোচনাটা, যে সেটা তো একটা, তার মানে আপনি বহিস্থ অনেক অংশীজন আছে, রাজনৈতিক পক্ষগুলো, তাদের আবার আদর্শিক সংগঠন থাকে। যখন যে সরকার বা রাষ্ট্রপক্ষ, সরকার পক্ষ থাকেন, তারা শুধু ডাকসু বলে না, তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থী প্রতিনিধিত্ব কিভাবে চান, অংশগ্রহণগুলো, তাদের অনেক সময় অনেক সংশয় থাকে। এইটা বড় বাস্তবতা। কিন্তু এর বাইরেও আপনি যদি এটার কারিগরি দিকের আলোচনা আসেন, ধরুন যে তারা কেউ আপনাকে কোনো অসহযোগিতা করছেন না বা চাইছেন না, সেক্ষেত্রেও তো আপনার অভ্যন্তরীণ অনেক বিষয় থাকে, যে প্রশাসন থাকছে তারা কতটা আগ্রহী, শিক্ষার্থীরা কতখানি প্রস্তুত এবং সক্রিয় সংগঠন যারা ক্যাম্পাসে থাকেন তারা কতখানি ওই পরিবেশ তৈরিতে সহযোগিতা করছেন। তার মানে এখানে বহিস্থ অংশীজনের মতো অন্তস্থ প্রচুর অংশীজন থাকেন। এই আলোচনা যদি আপনি একপাশে রাখেনও, তারপরে আপনি ভাবেন যে এটা বিভিন্ন কারণে অনিয়মিত। আপনার এই 54 বছরে তো কিছু না হোক অন্তত 25টা হতে পারতো বা 30টা হতে পারতো, সবগুলো না হোক। অনিয়মিত হওয়ার কারণে যেটা হয়েছে যে আপনার এর যে একটা বিরাট প্রস্তুতি, সেই প্রস্তুতির কোনো ধারাবাহিকতা নেই এবং আপনি কে করবে, গত বছর কে করেছিল, তার আগের বছর কে, আপনি 19-এর পরে যদি 25 সালে এসে
আমাদের যারা কর্মকর্তা কর্মচারী তাদেরকে প্রশ্ন করেন যে আগের অভিজ্ঞতা কেমন ছিল, তার তো এটা বিস্তৃত। এবং আমরা এমনও পেয়েছি যে 19 নির্বাচনের সময় যে তিনি ডাকসু কখনো হয়তো দেখেনি। আপনি 30 বছর করে 30 বছরে একজন কর্মকর্তা কর্মচারী অবসরে চলে যান, মানে তার সামষ্টিক এবং ব্যক্তিগত স্মৃতিতেই এই পরিকল্পনা নেই। আমাদের যে প্রশাসনিক শাখা এটা সহায়তা দান করে, তার তো আরও কাজ চলে আসছে এবং এটা আলাদা সচিবালয় নেই। আপনি এবার ব্যাপ্তিটা ভাবুন, এটা 40,000 প্রায় শিক্ষার্থীর একটা প্রতিষ্ঠান। আপনি এত বড় ইউনিয়ন নির্বাচন পৃথিবীতে খুব কমই দেখবেন। পাশের দেশে হয়, যেমন জেএনইউ দিল্লি, কলকাতা বা হায়দ্রাবাদ দেশে বা আপনার আলিগড়ে এত স্টুডেন্ট এত না। এবং সেটা নির্বাচনটা আপনি জানেন আমাদের মতো এতটা চ্যালেঞ্জিং হয় না, এত এক্সটার্নাল ইন্টারনাল এখানে স্টেক হোল্ডার থাকে না এত বেশি। তো সেইটা একটা বড় কারিগরি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে যে, এবং একটা আমি হয়তো সময় নিচ্ছি, এবার একটা ছোট উদাহরণ যদি এভাবে বোঝাই, যে যেমন ধরুন শিক্ষার্থী, তার ভর্তি, তার অবস্থান, এগুলোর অনেক রকম আইন আছে। আপনারা নিজেরাও শিক্ষার্থী ছিলেন, জানেন এগুলো কিছু লিখিত আইন থাকে। 100 বছরের একটা প্রতিষ্ঠানে অনেক কনভেনশন তৈরি হয়, অনেক ধরনের অনুশীলন তৈরি হয়, এক এক ফ্যাকাল্টি এক একভাবে বর্ধিত হয়েছে গত 100 বছরে। বিজ্ঞানের একরকম, মানবিক শাখার, সমাজবিজ্ঞানের। ফলে এদের সবাইকে মিলিয়ে আপনি যদি একটা সাধারণ তারিখ তৈরি করতে যান, সেটাই হিমশিম খেতে হচ্ছে যে কবে। এবং ডাকসু যে একটা নিয়মিত ক্যালেন্ডারে অংশভুক্ত, আমি নিজেও এটার একদম বারবারই বক্তব্য দিয়েছি, মাহিরা অনেক সময় সংবাদপত্রের শিরোনামও করেছেন, সেটা আমার শিক্ষক হিসাবেও মনে হয়েছে। কিন্তু আমরা করতে গিয়ে দেখছি যে খুব বড় একটা চ্যালেঞ্জিং কাজ এটাকে একটা নির্দিষ্ট আনা। এবার আগে যেটা বলছিলাম, এগুলো সব ম্যানুয়াল যুগের শিক্ষার্থীরা। আমি পুরো উদাহরণ হয়তো ওইভাবে দিচ্ছি না। কেউ ভর্তি হয়েছে, কেউ পরীক্ষার আগে ভর্তি হচ্ছেন, কেউ এক বিষয়কৃত কার্য হননি, কেউ পরে দেবেন, কেউ ফলোন্নয়ন দেবেন, এরকম বিভিন্ন আপনারাও জানেন যে পদ্ধতি আছে। এইটাকে যখন আপনি একটা সফটওয়্যারে আনতে চেষ্টা করেছেন, এটা যখন একটা ডিজিটাল পদ্ধতিতে আনতে চেষ্টা করেছেন, এইবার আপনি ভেবে দেখুন, আপনি 8 থেকে 10 রকম পদ্ধতি এটা অ্যানালগে আপনি অনুশীলন করেন বা কাগজে কলমে, কিন্তু আমার তো আপনাকে একটা ভোটার তালিকা দিতে হবে এবং সেই ভোটার তালিকা আপনাকে বলতে হবে যে সে বোনাফাইড স্টুডেন্ট, সে শিক্ষার্থী হিসেবে এক্সিস্ট করে। আমি একটা ছোট উদাহরণ দিই। এখন আপনি যদি এটা নিয়মিত করতেন, তাহলে এটা 10 বছর আগে হয়ে যেত বা 20 বছর আগে হয়ে যেত। সেইটা নতুন করে যদি আপনাকে প্রস্তুত করতে হয়, পরের বছর যখন আসবে তাকে কিন্তু শুধু হালনাগাদ হয়ে যাচ্ছে। মানে আপনি আসলে রেফারেন্স হিসেবে কিছু পাননি। রেফারেন্স হিসেবে যেটা পাওয়া গেছে সেটা একটা বালাম বই আপনি পেতে পারেন, হলে আছে এবং অন্যান্য আপনারা জানেন যে, কিন্তু সেটাকে তো আপনাকে একটা পদ্ধতিতে আনতে হবে এবং সেই পদ্ধতিতে তার রেজিস্ট্রেশন নম্বর, তার একটা ভোটার নম্বর, এইভাবে তো আমরা প্রস্তুত ছিলাম না। এখন পুরনো যারা, তারা বলবেন তাদের সময় শিক্ষার্থীর সংখ্যা অল্প ছিল, নির্বাচনের টার্ন আউট নিয়ে আমাদের অত ঐতিহাসিক রেকর্ড নেই যে কি পরিমাণ শিক্ষার্থী সেখানে ভোট দিতেন। 24-এর এই আন্দোলনের পর একটা বড় দাবি তৈরি হয়েছে নিরাপত্তা, যে নিরাপত্তা মানে ওই অর্থে ঝুঁকি নিরাপত্তা না, যে আমার হলে গিয়ে আমি ভোট দিতে পারবো কিনা। এটা যারা বিশেষ করে বাইরে থাকেন, প্রায় 50% আমাদের বাইরে থাকেন এবং তাদের নারী শিক্ষার্থী একটা বিরাট অংশ। এখন গত 1 বছর ধরে আমরা যত আলাপ আলোচনায় অংশগ্রহণ করেছি, শুধু ডাকসুকে ঘিরে না, মাহি নিজেও ছিলেন অনেকগুলোতে, বেশিরভাগ ক্ষেত্রে তারা বলছেন তারা হলের বাইরে। সংসদ নির্বাচন কিন্তু হচ্ছে হলে, এবং আপনি যদি আদর্শিকভাবে আমাকে বলেন হলেই তার কেন্দ্র থাকবার কথা। এবং আমি হয়তো একদিন পেরোলেই নির্বাচন, আমি মন্তব্য করতে চাই না, কিন্তু একটা কথা বলি যে এমন হতে পারে এটা পুনর্বিবেচনা একসময় করতে হবে যে আমরা এটা ভবিষ্যতে কোথায় করবে। এখন এই 18টা হলকে আপনি যদি আর একটা জায়গায় নিয়ে আসেন, এবার তার আয়োজনটা আপনি ভাবুন। সব জায়গায় আপনার নিজের জায়গা না, আপনার অন্যের জায়গাও নিতে হচ্ছে সেটা। এগুলো তো সাধারণ উদাহরণ দিলাম, এর বাইরে অসংখ্য অংশীজনকে আপনাকে একটা জায়গায় আনতে হবে। এটা একটা স্বেচ্ছাসেবীর ভিত্তিতে কাজ করতে হচ্ছে। হলে যখন হতো তখন হলের একটা সেটআপ থাকে, সেই পুরো সেটআপটাকে বাইরে এনে তার রিটার্নিং কর্মকর্তা, তার পোলিং কর্মকর্তা, সেখানে পোলিং এজেন্টের বিষয় আছে। এবার সাংঘাতিক আগ্রহ তৈরি হচ্ছে। আপনারা যাবার কথা বলছেন, 1000-1200 সাংবাদিক পর্যবেক্ষক হিসাবে বা তাদের কার্যকাল যাদের জন্য করেছেন, একটা ইউনিয়ন নির্বাচন, সেখানে আরো অনেক পর্যবেক্ষক আসতে চাইছেন। এর বাইরে মিডিয়ার একটা দৃষ্টি সার্বক্ষণিক আমি অনেক সময় নিয়েছি, আমি তাতেও মনে হচ্ছে যে আমি স্যার সময়টা চেয়ে নেই স্যার, পরবর্তীতে আরো ডিটেইলস আমি চেষ্টা করব। আমি একটু মহিউদ্দিন মুজাহিদ মাহি, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন, তো আপনার দৃষ্টিতে আপনি 19-এর নির্বাচন দেখেছেন, ভোটার হিসেবেও দেখেছেন, সাংবাদিক হিসেবে দেখেছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই দেখেছেন। তো আপনার দৃষ্টিতে কেমন প্রস্তুতি? ওয়েল, আমি 19-এর নির্বাচনে আমি তখন শিক্ষার্থী এবং ক্যাম্পাসে ভোটার ছিলাম আর কি সে সময়টা, তো যার সুবাদে খুব মোটামুটি কাছ থেকে দেখার একটা সুযোগ তখন হয়েছে।
তো এখন আমি বলবো 2025-এ যে নির্বাচন, ডাকসু নির্বাচন, এইরকম পরিবেশ কিংবা এইরকম কনটেক্সট আসলে বিশ্ববিদ্যালয় ইতিহাসের আগে কখনো হয়নি। যে আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সবার একটা আকাঙ্ক্ষা কিংবা শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রতি কিংবা ছাত্র সংগঠনগুলোর প্রতি এক ধরনের যে ভয় তৈরি হওয়া এবং সে ছাত্র সংগঠনগুলো সেটাকে ওভারকাম করার চেষ্টা করা এবং সেই সময়টাতে ডাকসু নির্বাচন হওয়া, তখন একদিকে হলো প্রশাসন পরিপূর্ণভাবে প্রস্তুত না আসলে তাদের সাথে কাঠামো না, স্ট্রাকচার না, যেটি স্যার বললেন আসলে। তো সে সময় সে কারণে আমি বলবো যে ডাকসু নির্বাচন যেমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য চ্যালেঞ্জিং ছিল, শিক্ষার্থীদের জন্য আসলে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। এই কারণে যে শিক্ষার্থীদের কাছে আসলে সেই রেফারেন্সটা নাই। যাদের কাছে রেফারেন্স এর আগে ডাকসু নির্বাচন ছিল তারা কিন্তু এখন ভোটার না কিংবা প্রার্থীও না। খুব কম সংখ্যক প্রার্থী রয়েছেন যারা এর আগে নির্বাচনে ছিলেন। আর প্রস্তুতির বিষয়ে আমি বলবো যে বিশ্ববিদ্যালয় দুদিকটাই রয়েছে আসলে, ইতিবাচক দিক রয়েছে, নেতিবাচক দিকও রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন নির্বাচন কমিশন গঠন করে, এটা জুলাই 16 তারিখে গঠন করা হয়, তো তফসিল ঘোষণা হয় হচ্ছে জুনের দিকে, জুন সম্ভবত, যাই হোক জুন গঠন করা হয়। তো নির্বাচন কমিশন গঠন করার পর আসলে তফসিল ঘোষণা করা, ওই সময়টা একটা দীর্ঘ সময় সেখানে যায়। যদিও এর আগে কিন্তু নির্বাচন কমিশন গঠনের আগেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার কিংবা স্টুডেন্ট আর ছাত্র সংগঠন তাদের সাথে কিন্তু নানান পর্যায়ে অনুষ্ঠানদের সাথে মিটিং করেছেন, সভা করেছেন। তো মোটামুটি বলা যায় যে অনেক শক্তিশালী গ্রাউন্ড না, বাট একটা অবস্থান এনে তারপর নির্বাচন কমিশন গঠন করেছেন। তো সেই জায়গায় আমি বলবো যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার জায়গায় একটু সময় নিয়েছেন, যেটা আবার পরবর্তী দেখা যায় যে আমাদের যে প্রচারণা শিক্ষার্থীদের, সে জায়গায় সময়ের কিন্তু ঘাটতি রয়েছে। যেমন আসলে 13 দিনে কিন্তু বিশ্ববিদ্যালয় 40,000 শিক্ষার্থীর কাছে পৌঁছানো কোনো প্রার্থীর পক্ষে খুবই। স্যার একটি বিষয় মেনশন করেছেন, আমিও নোট নিয়েছিলাম যে এটি নিয়ে আমি একটু জিজ্ঞাসা করব। সেটা হলো যে এই যে কেন্দ্র, ভোট কেন্দ্র, আগে তো যেমন 19-এও যেটি হয়েছে সবগুলো হলে কেন্দ্র ছিল, সেটি সংকুচিত করে কিছু কমন জায়গা আনা হয়েছে। এটি অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে এটি ভোটদানের ক্ষেত্রে নিরুৎসাহিত করবে, এরকম একটা কথা এসছে। না, এটা ঠিক নিরুৎসাহিত করবে না, কারণ আপনি যখন ইলেকশনের শুরু থেকে যখন স্যাররা বসছিলেন কিংবা তার আগে প্রশাসন বসছিল শিক্ষার্থীদের সাথে কিংবা ছাত্র সংগঠনগুলোর সাথে, সবার মধ্যে আসলে ওই আতঙ্কটা ছিল, 19-এর আতঙ্ক। সেটা হচ্ছে কিরকম যে ফেক লাইন তৈরি করে রাখা এবং সেখানে যারা বাইরের শিক্ষার্থীরা হলে ঢুকতেই পারেন না, তারা ভোট দিবেন কিভাবে। ইভেন হলের যারা শিক্ষার্থী, হলে যারা ছিল, তারা হলে যেতে চাচ্ছেন না ভোট দেওয়ার জন্য। হ্যাঁ, যারা বাইরে তারা তো যেতে চাচ্ছেন না, যেতে দেওয়া হচ্ছিল না। আর যারা হলেরও ভোটার তারাও কিন্তু যাদেরকে মনে হচ্ছিল, ছাত্রদের যাদেরকে মনে হচ্ছিল যে না এমন আমাকে ভোট দিবে না, ওর সুযোগ দেয় না কিন্তু ভোট দেওয়ার। কারণ হচ্ছে ভোট দেওয়ার পর তাকে ছবি তুলে সে ব্যালট পেপার ছবিতে দেখানো লাগতো যে হ্যাঁ আমি ভোট দিয়েছি বা আমি যেভাবে বলা হয়েছে আমি সে ভোট দিয়েছি। তো সে কারণে একটা আতঙ্ক, একটা কমন দাবি ছিল তখন। এখন এটা সত্য, স্যার যেটি বললেন যে আসলে একটা নতুন সেটআপে পরিপূর্ণ আয়োজন করাটা এটা একটু ডিফিকাল্ট নিশ্চয়ই, বাট আমি মনে করি যে বর্তমান সময় বা এই নির্বাচনের জন্য এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। এটা হয়তো পরবর্তীতে ভিন্ন কনটেক্সটে এটা আবার পুনর্বিবেচনা করা লাগতেও পারে। আর নির্বাচনের যদি বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি বিশ্ববিদ্যালয় এখন নির্বাচনের জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন তারা আসলে তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার, বাট কিছু জায়গায় আসলে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়ে যায়। যেমন আমি যদি দেখি যে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যারা প্রভোস্ট রয়েছেন কিংবা বিশ্ববিদ্যালয়ের টপ প্রশাসন, সেখানে কিন্তু দেখা যায় যে নিয়োগগুলো হয়েছে আসলে পাঁচ আগস্টের পরবর্তী সময়, সেখানে রাজনৈতিক যে বিবেচনা, রাজনৈতিক দলীয় যে পরিচয়, সেটার একটা ব্যাপক প্রভাব ছিল। যার ফলে দেখা যায় ফর এক্সাম্পল যে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া সবগুলো হলে দুজন করে, সেখানে কিন্তু উপাচার্যের মনোনীত ছিল, হল প্রভোস্টের মনোনীত ছিল। তো অধিকাংশ হলগুলো দেখা যায় হল প্রভোস্ট যারা হয়ে থাকেন সাধারণত, আগেও যেটা ছিল যে রাজনৈতিক বিবেচনা হল প্রভোস্ট হয়ে থাকেন, সেটা কিন্তু এখনো বিদ্যমান। তো যার ফলে এই জায়গা নিয়ে আসলে তাদের কতটা প্রভাব মুক্ত রাখতে পারবেন আসলে সে জায়গায় কিছুটা আশঙ্কা কিন্তু আসলে থেকেই যায়। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে নির্বাচনের আচরণবিধি তৈরি করা হয়েছে, কিন্তু আসলে আচরণবিধি প্রতিনিয়ত লঙ্ঘন করা হচ্ছে, সবাই করছে। আমি নির্বাচনের অন্য একটা বিষয়ে যেতে চাই যে মহিউদ্দিন মাহি, আপনি তো ওই আগের রেফারেন্স আবার উল্লেখ করছি যে শিক্ষার্থী হিসেবে আপনি ডাকসু নির্বাচন দেখেছেন, এইবারও শিক্ষার্থী হিসেবেই দেখছেন বা সাংবাদিক হিসেবেও দেখছেন। তো ইশতেহারগুলো যে দিয়েছে বিভিন্ন প্যানেল থেকে, সেগুলো কেমন মনে হয়েছে আপনার কাছে? যেমন আমি আপনাকে আমার একটি যদি প্রশ্ন বলেন, খটকা বলেন বা একটু সমালোচনার ভঙ্গিতেও বলতে পারি, যে বেশিরভাগ ইশতেহার আমি যেগুলো দেখেছি সেখানে মনে হয়েছে যে ডাকসুর এখতিয়ার বহির্ভূত কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিভিন্ন প্যানেল থেকে। তো সেই বিষয়টি মাথায় নিয়ে আপনার মতো করে যদি বলেন। না, এখানে যেমন
ইশতেহারগুলো অনেক ইশতেহারই আসলে পপুলিস্ট, মানে শিক্ষার্থীরা যেটা চায় সেই জায়গায়। এখানে যদি আমি ফিজিবিলিটির কথা বলি তাহলে আপনি যদি বলেন আসলে অধিকাংশ ইশতেহারই আসলে বাস্তবায়ন করা পসিবল না। আসলে ডাকসুর ওই অত অথরিটি আসলে সে পর্যন্ত নাই, তাদের ম্যান্ডেটরি না আসলে, এবং তার সেই কার্যকারিতা নেই। এবং আরেকটি বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয় তার উপযোগীও না। এটা কি কারণে আমি বললাম যে দেখেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রথমত শিক্ষার্থীদেরকেও যেমন মূল্যায়ন করা হয় না। এটা কিরকম ভাবে বলেছি, আগে যেমন গেস্ট রুম কালচার বা নানান কালচার ছিল, যার ফলে দেখা যেত যে শিক্ষার্থীদের আত্মসম্মান বোধ কিংবা তার মধ্যে পড়াশোনা করার যে আগ্রহ সে জাগ্রত হতো না। ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ যেটি বিষয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যে কর্মকর্তা কর্মচারী তারাই তো আসলে বিশ্ববিদ্যালয়ের মূল পলিসি এবং সবকিছু ঠিক করে থাকে। এখন দেখেন দুইটা জায়গাতেই কিন্তু আসলে জবাবদিহিতার ব্যাপক ঘাটতি রয়েছে। এবং একই সাথে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে তারপর সেটা প্রমোশন, প্রশাসনিক কাজ দায়িত্ব বন্টন কিংবা তাদের অন্যান্য জায়গায় সুযোগ সুবিধাগুলো প্রদান, তার কোনো ক্ষেত্রেই কিন্তু আসলে উনি ক্লাসে কি পড়ান, তার ক্লাসের কি এক্সিলেন্স, সেটি কোনোভাবে গুরুত্বপূর্ণ না। যার ফলে বরং সেখানে গুরুত্বপূর্ণ হচ্ছে উনি দলীয় ভাবে কতটা অনুগত সেটি, এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ব্যক্তি পূজার ক্ষেত্রে কতটা উনি উপযোগী, তার এক্সিলেন্স কত বেশি ব্যক্তি পূজায়, কিংবা যারা এস্টাবলিশমেন্ট বা প্রশাসন রয়েছেন তাদেরকে সেবা দানের তিনি কতটা যোগ্য, তার উপর নির্ভর করে তার প্রমোশন কিংবা তার অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো কিন্তু সে পেয়ে থাকেন। সে কারণে হয় কি যে শিক্ষার্থীরা দায়বদ্ধ না থাকার কারণে না ওই জায়গাটা নাই আসলে যে আপনি চাইবেন সে গঠন হবে। আবার কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে আমি যেটি বলবো যে দেখেন, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের প্রথমত নিয়োগ কোনো প্রপার কোনো পদ্ধতি নেই। দ্বিতীয় বিষয়টা হচ্ছে তাদের যে প্রমোশন হয়, তাদের ট্রান্সফার হয়, তাদের যে বাসা বর্ধন সুযোগ সুবিধা হয়, সেই বিষয়গুলোর কোনো ক্ষেত্রেই আসলে সে কি পরিমাণ সেবা দিচ্ছে সেটির কোনো গুরুত্ব সেখানে নাই। অর্থাৎ শিক্ষার্থীরা সেখানেও মূল্যায়ন করার কোনো সুযোগ পাচ্ছে না। যার ফলে আপনি যতই বলবেন আসলে সবচেয়ে মৌলিক বিষয় হচ্ছে আপনি যদি আপনার প্রমোশন, আপনার কাজের এক্সেলেন্সের স্বীকৃতি যদি আপনার সেবা গ্রহীতা যারা তারা যদি না দেয়, আপনাকে সারাদিন যদি ধাক্কা না হয় আপনাদের কোনো কাজ আসলে বের হবে না। আরেকটা বিষয় হচ্ছে আমি যেটা বিশ্ববিদ্যালয়ে দেখি যে বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারটা সব প্রস্তুত না। আপনি বলবেন যে আমি চাচ্ছি এরকম একটা লাইব্রেরি যেখানে পড়াশোনা করবে সবাই, আমরা চাচ্ছি এমন কিছু ক্যান্টিনে খাবার মান ভালো হবে, আমরা চাচ্ছি হলের আবাসন ভালো হবে, আমরা চাচ্ছি হলের বিশ্ব শিক্ষার্থীরা গবেষণার জন্য বরাদ্দ পাবে, শিক্ষকরা ভালো বরাদ্দ পাবেন। শিক্ষকরা বড় গবেষণা বরাদ্দ কীভাবে পায়? তার দলীয় বিবেচনায় বরাদ্দ পায়। আজকে যে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় সেটা টাকা কীভাবে দেওয়া হয়? দুজনকে দেওয়া হবে না যে সে ভালো রিসার্চ করে, বরং 10 জনকে দেওয়া হয়, কারণ ইলেকশন 10 জন ভোট দিবে থাকে। এটা হচ্ছে পদ্ধতি। শিক্ষার্থীর গবেষণার জন্য কোনো বরাদ্দ এখানে আসলে নাই। এইরকম একটা সেট আপে আপনি যে তফসিল বলেন যাই করেন না করেন সেগুলো আসলে কোনোটাই বাস্তবায়ন করা সম্ভব না, যদি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীদের যে মূল্যায়নটা সেটা চালু করতে হবে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের যে তাদের যে প্রমোশন কি অন্যান্য বিষয়, সেখানে শিক্ষকদের মূল্যায়ন থাকতে হবে, শিক্ষার্থীদের মূল্যায়ন থাকতে হবে। তাহলে দেখা যাবে যে আসলে বিশ্ববিদ্যালয় এখন অনেক জায়গায় দেখি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর কর্মকর্তা কর্মচারী খবরদারি করছেন। এটি কিভাবে সম্ভব? এই বিশ্ববিদ্যালয় শিক্ষকরা বলছেন যে আমার এটা লাগবে শিক্ষার্থীদের জন্য, তারা বলছেন যে না লাগবে না, এটা দরকার নেই। তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা কি কোনো বিশ্ববিদ্যালয় না, আসলে মানুষের চাকরি দেওয়ার জায়গা। আপনি দেখবেন যে একটা হলে 44 জন 70 জন পর্যন্ত চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন, আপনি 7 জনকে দেখবেন না যারা কাজ করে। অথচ তাদের এগেনস্টে তাদের জন্য তাদের বেতন রয়েছে, তাদের পেনশন, তাদের জন্য বাসা বরাদ্দ, বিশাল টাওয়ার বানানো হচ্ছে, অথচ তাদের কোনো ফাংশন নেই। আপনি কর্মকর্তা কর্মচারী জায়গায় ঠিক সেম সিনারিও, অযথা টাকা পয়সা নষ্ট করা হচ্ছে। অথচ সেখানে যদি 20%ও শিক্ষার্থীর মধ্যে থেকে ইন্টার্নশিপ তারা যদি কাজ করার সুযোগ পাইতো, তাহলে তাদের জন্য দুটো জিনিস হতো। একটা, তারা সেখানে কাজ করার সুযোগ পেতো, একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের জন্যই ভাবতো, বিশ্ববিদ্যালয়টাকে ওন করতো। ওদের হচ্ছে রুটির জায়গা, তারা ভাবে যে আমি কিভাবে নিজেরা গেইনার হতে পারি। শিক্ষার্থীকে পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। সো আমার যেটা মূল সেটা হচ্ছে আপনি স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে হবে, তাহলেই ডাকসুর যে অথরিটির কথা আমরা বলছি তাদের কাজ করার সুযোগটাও বাড়বে এবং শিক্ষার্থীর যে প্রত্যাশা কিংবা তফসিল সেটিও বাস্তবায়ন করা সম্ভব হবে। একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যাশিত মান, বিশ্ববিদ্যালয়ে প্রথমত শিক্ষক নিয়োগে যেমন কোনো নীতিমালা নেই। দেখেন যদি বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষক এরকম না, কিন্তু বিশ্ববিদ্যালয়ে অনেক মেরিটোরিয়াস খুবই মেধাবী শিক্ষক কিন্তু অনেক রয়েছেন, কিন্তু তাদেরকে খুবই ব্যাপকভাবে অবমূল্যায়ন করা হয়। কারণ পরিবেশটাই এমন, আপনি যদি আপনার একাডেমিক এক্সেলেন্স থাকবে আপনি অ্যাপ্রিসিয়েটেড হবেন না। আপনার যদি দলীয় আনুগত্য থাকে এবং অনেক ক্ষেত্রে ব্যক্তি আনুগত্য থাকে, অন্যান্য যে বিষয়গুলো যদি আপনি সেগুলো যদি মেনটেন করতে আপনি পারেন, তাহলে আপনি প্রমোশন পাবেন, আপনি গবেষণা বরাদ্দ পাবেন, আপনি সেন্টারের ডিরেক্টর হতে পারবেন, আপনি হলের প্রভোস্ট হতে পারবেন, আপনি হাউস টিচার হতে পারবেন। অন্যান্য যে বিভিন্ন কমিটি করা সেগুলো আপনি বিশ্ববিদ্যালয়ে তদন্ত কমিটি গঠন করা হয়, 50টা কমিটির মধ্যে আপনি গ্রুপের 100 জন মানুষকে দেখবেন। কেন? বিশ্ববিদ্যালয়ে 150টা কমিটির মধ্যে ঘুরে ফিরে 100 জন মানুষের ঘুরে ফিরে সবাই এখানে হেড, সবাই কিছু মানুষের মধ্যে, যার ফলে কোনো কাজও করে না। এবং এদের মধ্যে রাখা হয় কেন? একটা চেইন গঠন করা, সিন্ডিকেট গঠন করা হয়। অর্থাৎ কোনো সিদ্ধান্তই জীবনে কখনোই অ্যাকচুয়াল ফ্যাক্ট যেটি সেটি বিশ্লেষণ যেমন করা হয় না, একই সাথে যে সিদ্ধান্ত সেটি নিজ থেকে আসে না, কিন্তু সিদ্ধান্ত উপর থেকে আসে। নিজেরা সিদ্ধান্ত নিয়ে নেয় আমি এটা কি এই শিক্ষক যৌন হয়রানির বিষয়ে তাকে আমি রিলিফ দিব নাকি তাকে আমি ছেড়ে দিব, এটা
ফ্যাক্ট কি সেটা গুরুত্বপূর্ণ না। এই শিক্ষার্থী ভর্তির সুযোগ দিব কি দিব না, তার এটাকে দিব কি দিব না, কোনোটা আসলে নেওয়া হয় না। তো আমি বলবো যে তফসিলে এই বিষয়গুলো এবং যারা নেতৃত্বে আসবেন আসলে ডাকসুতে তাদেরকে এই মৌলিক বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। তাহলে আমি মনে করি যে অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে। আপনার সব গিয়ে করতে হবে না, আপনার কাজ তো বিশুদ্ধ কমন রুম ক্যাফেটেরিয়া ঠিক করা না, আপনার কাজ হচ্ছে যে সিস্টেম ডেভেলপ করে দেওয়া, সেখানে অ্যাডভোকেসি করা, তাহলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। আমি একটু শামীম রেজা স্যারের কাছে আসতে চাই একই বিষয়ে। স্যার, আপনাদের পক্ষ থেকে কি ইশতেহার বিষয়ে কোনো নির্দেশনা বা এরকম কোনো কিছু ছিল? না, আমরা যে কাজটা করবার চেষ্টা করেছি যে আপনি যদি প্রক্রিয়াগুলো পরপর দেখেন তাহলে একটু স্পষ্ট হয় যে আমরা দীর্ঘদিন ধরে যে কাজটা বিশ্ববিদ্যালয় প্রশাসন করছিলেন, আমরা এই দায়িত্ব নেবার আগে সেটা প্রশাসন আরও অনেক কমিটির মাধ্যমে করেছে। গত বছর অভ্যুত্থানের পরে ব্যাপকভাবে এক ধরনের সংলাপ বা আলোচনার চেষ্টা তারা করেছেন বিভিন্ন অংশীজনের সঙ্গে। এটা মাহির সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, ক্যাম্পাস রিপোর্টার হিসেবে উনি যে প্রসঙ্গগুলো তুললেন তার অনেকগুলোতে আমার তো নিজস্ব মত আছে, সেটা আরেকদিন আলোচনা করা যাবে, এবং তার অনেকগুলোর সঙ্গে আমি আবার একমত, কারণ এগুলো অস্বীকার করবার কোনো উপায় নেই যে বিশ্ববিদ্যালয় একটা অব্যবস্থাপনাযোগ্য এরকম একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং এর প্রধান চ্যালেঞ্জ ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনা বিভিন্ন ক্ষেত্রে, এটা কর্মচারী কর্মকর্তা, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, আবাসিক ব্যবস্থাপনা, এটাকে অগ্রাহ্য করার কোনো উপায় নেই। আবার কোনো কোনো বিষয় আছে যেটা যিনি শিক্ষার্থী হিসাবে আমি তাকে দেখছি না, তিনি একজন ক্যাম্পাস রিপোর্টার, অনেক সময় আমার চাইতে গভীরে তিনি বিষয়গুলো দেখেন, তারপরে সেটা নিয়ে তো অন্যদিক আলোচনা করা যায়। আপনার এই প্রশ্নের উত্তর যেটা হলো, কোনো নির্বাচন কমিটি বা কমিশন তো আসলে কারোর ইশতেহার তৈরি করে দেয় না, এটা তো যার যার নিজস্ব ব্যাপার। কিন্তু যে সংলাপটা শুরু করা হয়েছিল, কোনো কোনো সময় শিক্ষার্থীরা অনেকটা খুব বিরক্ত হয়ে গেছেন যে আর কত, মানে একটা দুটো কমিটি না, অনেক কমিটিতে, যে তিনি নিজেও ছিলেন, বারবার ডাকছে। কিন্তু আমি যেভাবে এটা দেখতে চেষ্টা করি সেটা হচ্ছে এটা একটা ভেন্টিলেশনের জায়গা বের করা। দীর্ঘদিনে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে তিনি আবাসন নিয়ে কথা বলতে পারছেন না, খাদ্যের মান নিয়ে কথা বলতে পারছেন না, তার সুযোগ সুবিধাগুলো নিয়ে কথা বলতে পারছেন না, পাঠাগার নিয়ে কথা বলতে পারছেন না, ক্যাম্পাসের হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে কথা বলতে পারছেন না, তার নিরাপত্তা নিয়ে কথা বলতে পারছেন না। এরকম একটা জায়গায় আমি আগেই বলে নিচ্ছি, আমি কর্তৃপক্ষের কেউই না, আমি কোনো পদ অলঙ্কৃত করি না, কিন্তু আমার এটা মনে হচ্ছে, আমি নিজেদের একটা কমিটিতে থেকে দেখেছি যে একসময় তারা খুব বিরক্ত হচ্ছে এবং বলছে যে স্যার এর আগেও তো আমি 14 বার 15 বার একই কাজে এসেছি, একই কথা আমাকে জিজ্ঞেস করছেন, প্রত্যেক কমিটি আমাকে জিজ্ঞেস করছেন। কারণটা ছিল বিভিন্ন কমিটির মাধ্যমে যাচাই করার একটা চেষ্টা যে কি ভাবে, কি চিন্তা করে। আপনি যদি বলেন যে সেটা থেকেও কিন্তু আমরা একটা ধারণা পেয়েছি যে শিক্ষার্থীরা কি চান, যেটা কিছু কিছু উনি বলেছেন। কিন্তু ইশতেহার তো যার যার নিজস্ব ব্যাপার। আমি এখানে এখতিয়ার বহির্ভূত ইশতেহারগুলো না, এখানে আসছে কথাটা, আসলে ওই প্রসঙ্গে আসবো। দ্বিতীয় যেটা হলো যে সক্রিয় সংগঠনগুলোর সাথে আলোচনা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ 90-এর সময় যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা 90। আর আপনি 25 সালে এসে সেই বাস্তবতা বা সেই দলের অনেকে হয়তো তারা আছেন, অনেকে নাই, সেই সোশ্যাল কন্ট্রাক্টটা কি অবস্থায় আছে বা এটা নেবার নতুন করে একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে যে আমরা কি আগের অবস্থানে থাকবো বা থাকবো না। কিন্তু আগের সামাজিক চুক্তিটাকে অগ্রাহ্য করবারও কোনো সুযোগ নেই, আবার নতুন বাস্তবতাকেও আপনার সরানোর কোনো সুযোগ ছিল না। এর মধ্যে আপনি আসেন যে সক্রিয় সংগঠন অথবা সক্রিয় নয়, আমরা একটা শব্দ বের করেছি সাধারণ শিক্ষার্থী, এটা আমার প্রবল আপত্তি। সকলেই শিক্ষার্থী, আমরা মনে করি অসাধারণরা সংগঠন করে আর যে করে না। ওই যে উনি যেটা বললেন যে আপনি যদি আপনার জীবনের মেধাকে সর্বোচ্চ পর্যায়ে অবমূল্যায়িত হবার জন্য প্রস্তুত থাকেন এবং সেটাই যদি আপনার সাধু হবার আগের একটা পর্যায়ে হয়, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যোগদান করুন। এটা একটা খুব ভালো জায়গা। মানে আপনাকে বানপ্রস্থে যাবার অন্য কোনো আয়োজন করতে হবে না, আপনি নিজেই এক পর্যায়ে মনে হবে যে সন্ন্যাসব্রত গ্রহণ করার মতো সময় চলে এসেছে। এটা খুবই খুবই ক্রিটিক্যালি, মানে যেটা আমার বলার কথা ছিল বরং আমার শিক্ষার্থী হিসেবে মাহি সেটা বলে দিয়েছেন। তিনি একজন পরিণত মানুষ, এখন ভবিষ্যতে হয়তো নেতৃত্ব দেবেন বিভিন্ন ক্ষেত্রে। এরপরে যেটা আসে দেখেন, এই যে দুটো পক্ষের কথা আমি বললাম, বিশ্ববিদ্যালয়ের ভেতরের পক্ষ, তার বাইরের পক্ষ, অস্বীকার করার উপায় নেই যে মূল দলগুলো কিভাবে, রাজনৈতিক পক্ষগুলো কিভাবে। এরপর আসছে আমার কারিগরি প্রস্তুতি, যেটা আমরা কিছুটা আগে বলেছি। ভোটার এডুকেশন একটা বিরাট, এই কথাটার কথা আমরা খুব বলি, কিন্তু আপনি ভেবেছেন যে যারা দীর্ঘ সময় একটা রাষ্ট্রের রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে, যার বয়স এখন 35-40, এমন প্রচুর মানুষ আছে কোনোদিন ভোট দেননি। ভোট কেন্দ্রটা কেমন, দেখতে কেমন, ব্যালট কেমন, সিল দিতে হয় না দিতে হয়, আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য কথাগুলো বলছি না, সেই অভিজ্ঞতাই তার। স্যার আমার অভিজ্ঞতার কথা বলতে পারি স্যার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 7 বছর শিক্ষার্থী হিসেবে ছিলাম। 7 বছরে তো আমার অভিজ্ঞতা হলো যে ডাকসু কি জিনিস, ডাকসু কি করে, ডাকসু কিভাবে গঠিত হয়, ডাকসুর ভোট হয় কি হয় না, মানে এটা আদৌ ভোট হয় কিনা,
মানে এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। আপনার ওই কথা থেকে আমি কিন্তু আপনার ইশতেহারের প্রশ্নটা মাথায় রেখেছি, আমি এটাকে এড়িয়ে যাচ্ছি না, আমি আসছি বোঝানোর জন্য। এরপর আলোচনা উঠলো হল নিয়ে। এখন পূর্ববর্তী সর্বশেষ নির্বাচন নিয়ে অধিকাংশ শিক্ষার্থী, বিশেষ করে অনাবাসিকরা তো বটেই, তারা বললেন যে তারা স্বস্তি বোধ করছেন না। আমি যদি নিরাপত্তার প্রসঙ্গ বাইরেও রাখি, অন্যান্য হলের ভেতরে তারা বলছেন যে আমরা পারিনি, আমরা অংশগ্রহণ করতে পারিনি, আমরা সুযোগ পাইনি, আমি তো কোনো দল করি না, আমি দাঁড়াতে চেয়েছিলাম, আমি পারিনি। এবং আমার মনে মাহি একমত হবেন আমার সঙ্গে যে যতগুলো, উনি তো অনেকগুলোতে ছিলেন, আমরাও ছিলাম, কোনোভাবে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছিলাম যে আমরা তোমাকে যে সবচেয়ে ভালো পরিবেশ দিই, তাহলে বাবা অসুবিধাটা কি। তখন বিভিন্ন প্রস্তাব আসে, একাডেমিক বিল্ডিং, অন্যান্য। এখন আপনি ভাবুন, দুজনেই আপনারা সাংবাদিক, আপনি তো যে কোনো জায়গায় করতে পারেন না। এর একটা নিরাপত্তা থাকে, এর একটা সার্ভিলেন্সের ব্যাপার থাকে, এর একটা আপনার যদি বৈদ্যুতিক সুবিধা থাকে, এর একটা কাঠামোগত বিষয় থাকে, এর একটা ব্যবস্থাপনা থাকে। আপনি চাইলেই, আপনি যদি বলেন কলা ভবন তো স্যার একটা বিশ্ববিদ্যালয়ের সমান বড়, কিন্তু আমাকে তো সামগ্রিক ব্যবস্থাপনায় দেখতে হবে। এই যে আমরা আনলাম, সে চ্যালেঞ্জ আমি প্রথমবার বলেছি কেন করলাম। এটা শুধুমাত্র নিরাপত্তার প্রশ্ন না, এটা স্বাচ্ছন্দ্যের প্রশ্ন, এটা আস্থা ফিরিয়ে আনার প্রশ্ন, এটা সহজীকরণের প্রশ্ন। এবং আমি যদি ইংরেজিতে বলি যে আর কি কনভিনিয়েন্স করলে আপনি এখানে আসবেন, এই যে প্রস্তুতিগুলো, আমি এটা কে কৃতিত্ব নেবে, প্রশাসন নেবে না কমিশন নেবে না কে নেবে, এই নির্বাচন ভালো হলে সবাই কৃতিত্ব নেবেন, আর খারাপ হলে তো আমরা আছি পাথর নিক্ষেপের জন্য, কোনো অসুবিধা নেই। কিন্তু এইগুলোর কারণে যেটা হয়েছে যে আপনি যে কথাটা বললেন, সেখানে যে আমরা প্রচুর সময় ভোটার এডুকেশনে ব্যয় করব, প্রচুর সময় যে এই ধরনের একটা কমিটি আরও সচেতনতা নিয়ে কাজ করব, এটা কিন্তু সুযোগ ছিল। আমরা তো জাতীয় নির্বাচন কমিশন না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে সেটা স্বীকার করি যে আমরা যদি একটা বড় সময় পেতাম, আমাদের যদি 6 মাস বা এরকম সময় ধরে একটা আলাদা সেল বা একটা ইউনিট থাকতো, তাহলে আমি মনে করি আমাদের আরও বিনিয়োগ করা প্রয়োজন ছিল। এই যেটা আপনি বললেন, যেটা দুজনই বলছেন যে অনেকগুলো আপনার কর্মপরিধির মধ্যেই পড়ে না। আপনি তো যেভাবে জাতীয় রাজনীতির সঙ্গে এটাকে যুক্ত করেন, এটা একটা ইউনিয়ন নির্বাচন, একটা বৃহৎ ইউনিয়ন নির্বাচন। সেখানে কি আপনি সব নীতি নির্ধারণ করেন? বিশ্ববিদ্যালয় তার বাজেটের সবকিছু নির্ধারণ করে, তার বিপুল বাজেট ঘাটতি, তার কয়েকশো কোটি টাকা বাজেট ঘাটতি, সেটা তো আনতে হয় সরকারের কাছ থেকে, অন্য জায়গা থেকে দেন দরবার করে। শিক্ষার্থী সেখানে কি করবেন, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনই সেটাতে পারছেন না। কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে আমাদেরও পর্যবেক্ষণ আছেন, তার কতটুকু শিক্ষার্থী করতে পারবেন। শিক্ষক মূল্যায়নের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। আবার আমি শিক্ষার্থীকে ওই পরিমাণ সুযোগ দিচ্ছি কিনা, যেটা একটা মানসম্পন্ন শিক্ষা তাকে দিলে তিনি গ্রহণ করতে পারবেন, সেটা সমানভাবে প্রযোজ্য। অতএব ইশতেহার যেটা দিচ্ছি, আমি যদি একটু অন্যভাবে এটাকে দেখি, আমি এটাকে খুব একটু আন্তরিকভাবে দেখার পক্ষে। আমার প্রথমে মনে হচ্ছে যে আপনারা জানেন যে আমরা দুটো বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছি কমিশনের পক্ষ, আমরা লজিস্টিক্যাল সাপোর্ট দিয়েছি, ডিউডিএস করেছে। সেখানে আমরা যখন শুনছি, তখন আমি বিস্ময়ে চিন্তা করছি যে এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ করা সম্ভব না, কোনো ক্ষেত্রে একটা সরকারের জন্য চ্যালেঞ্জিং কাজ। কিন্তু আমি ইতিবাচকভাবে শুনছি যে একটা ভবিষ্যৎ নাগরিক যে একটা নির্বাচনে ভোট দেয়নি, তার যদি বয়স ধরুন 18 থেকে 25-এর মধ্যে হয়, তার অন্তত দুটো জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার কথা, একাধিক স্থানীয় নির্বাচনে ভোট দেওয়ার কথা, বিভিন্ন তিনি যেসব পেশা বা বিভিন্ন ভলান্টিয়ার, তিনি কোনো কিছুতে সুযোগ পাননি। তাকে কি আমি বলছি একটা ইশতেহার লেখো বাবা, এটা কেমন দেখায়, হোক সেটা ডাকসু বা রাকসু বা জাকসু, যেটাই ধরেন না কেন। সুতরাং আমি এইভাবে দেখছি, কোনো ক্ষেত্রে একটা রোমান্টিসিজম আছে, যেমন তারা বলছে আমি এটা করবো, আমি একটা অভিভাবক হিসাবে এই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময় শিক্ষকতার অভিজ্ঞতা এবং সবকিছু মিলে, যে আমি নিজেও তো শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, আমার মনে হচ্ছে আচ্ছা বলুক, এটাতে যে লাভটা হবে, ওটা ইশতেহার লিখছে, ও জানে যে একটা ইশতেহার লিখতে হয়, দাঁড়াতে গেলে একটা নির্বাচনী সূচি দিতে হয়, ঠিক আছে, ওটা বাস্তবতা বিবর্চিত হয়তো, বা ও যেটা বললো অনেক ক্ষেত্রে একটু ক্ষমা করবেন, যেটা ইউটোপিয়ানও মনে হয়, অতি রোমান্টিক মনে হয়, সে তো দাঁড় করাচ্ছে, তার প্রথম অ্যাকাউন্টেবিলিটির জায়গা তৈরি হচ্ছে যে ভাই আমাকে তো এটা দিতে হবে। আমি একটা কথা খুবই এটা বলা প্রয়োজন, এবার কেউ ওই মান্না আক্তার কি আমান খোকন, আমি সম্মান রেখে বলছি, আমরা তাদের অগ্রজ প্রতিম, এই যে হেভিওয়েট নাম তৈরি করা, অথবা আমি অমুক দল করি, তার প্রতিনিধিত্ব, এটা একজন আমাদের সাবেক ডাকসুর একাধিকবার নির্বাচিত হয়েছেন সম্পাদক, তিনি একটা চ্যানেলে সমালোচনা করছেন যে এটা বিরাজনীতিকর। এটা কেন বিরাজনীতিকরণ হবে? রাজনীতি কি কেবল একটি রাজনৈতিক দলের সদস্যপদ প্রাপ্তিক রাজনীতি? সেটা তো একমাত্র না। আপনি দেখুন যে আমরা যাদেরকে প্রকাশ্যে চিনি যে বড় একটা দলের আদর্শ তারা ধারণ করে, ছাত্র সংগঠন বলে পরিচিত, তারা ওই নামে কেউ দেয়নি, তার বিভিন্ন প্যানেল, এটাকে একটা অগ্রগতি না, সে বলছে না, সে বিভিন্ন রকম প্যানেল, আমরা আপনাদের মাধ্যমে শুনছি যে 7টা বড় প্যানেল বা 10টা বড় প্যানেল, এই যে ভিন্ন নামে এসে দিচ্ছে, তার মানে যে আমার একটা স্বতন্ত্র পরিচয় আছে, আমার ভাই বড়, আমার মাদার
পার্টি, যদিও সেটা নিয়ে হয়তো ডিবেট আছে, এখন গণপ্রতিনিধিত্ব আইন আর কে মানে, কেউ তো আর সেগুলো মেনে চলেন না, কিন্তু সে যে শিক্ষার্থীর প্রতি সম্মান দেখিয়ে, এবং আমরা এই কমিশন থেকে বারবার বলছি আপনি আমার প্রার্থী, এই নির্বাচন ফিরিয়ে আনতে হবে, এবং ফিরিয়ে আনার প্রথম শর্ত আপনাকে বলতে হবে সাধারণ অসাধারণ শিক্ষার্থী বলে কোনো কিছু নেই, আপনি হেভিওয়েট, আপনি 471 জন প্রার্থী একটা কেন্দ্রীয় সংসদে, আপনি ভাবেন মানে 550 প্রার্থী, তার মধ্যে কি বিপুল সংখ্যক স্বতন্ত্র, যার কোনো ধরুন নজরানা শামীম প্যানেল নাই, কি শামীম মাহি প্যানেল নাই, সে একা, সে কাজ করছে তার কিছু বন্ধু বান্ধব নিয়ে, ওর ভবিষ্যৎ কি হবে না হবে সেটা পরের হিসাব, বিচিত্র উপায়ে অভিনব পদ্ধতিতে এই যে সে একটা দিচ্ছে, সেটা অতিরঞ্জন হতে পারে বা একটা পপুলিস্ট অ্যাপ্রোচে হতে পারে, সে দিচ্ছে, সে তার সংগঠনের নাম ব্যবহার করছে না, সে তার ব্যক্তির নাম ব্যবহার করছে না, কোনো তার আভাস নেই, এবং সে এটা মোটেই বিরাজনীতিকরণ না, এবং এইটা আমি মনে করি একটা একটা বড় ধরনের অগ্রগতি। তবে হ্যাঁ, এই কথাটা বলতেই হবে যে আমাদের দিক থেকে আমরা যদি আরো বড় প্রস্তুতি থাকতো, এটা যদি নিরবচ্ছিন্নভাবে হতো, আমরা সত্যি এখন বোধ করছি যে প্রচার প্রচারণার জন্য আমরা আরো সময় তাদের দিতে পারতাম কিনা, বা আরো আমরা এই 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 সচেতনতা আপনি যেগুলো বললেন যেগুলো আমরা একটু করতে পারতাম কিনা, সেটা নিঃসন্দেহে ভবিষ্যতে যারা আসবেন তারা করবেন। এবং একটা কথা বলতেই হবে যে আমরা তো এই কাজ করতে গিয়ে এত চাপের মধ্যে থাকি যে মাঠের চিত্র শুধু শব্দ শুনি আর মাঝে মধ্যে দেখি, মানে আমরা নিজেরাও খুব মিস করছি, দেখতে পারলে ভালো হতো। এবং এটা যদি একটু সংরক্ষণও করা যেত, যে তাদের এই যে বিভিন্ন অভিনব ক্যাম্পেইন বা বিভিন্ন পদ্ধতি, একটা কথা বলি নজরানা, যে আমরা তাদের রঙিন সিনথেটিকগুলো এক পরে ভেঙেই দিয়েছি, এটা কঠোরভাবে, কই তারা তো কোনো প্রতিক্রিয়া দেননি, আমাদের টিম গিয়ে সেগুলো স্তূপ আকারে আপনারা একটু কৌতুক করে বলেছেন ভেঙে দিল, অমুক দিল, আমরা আসলে ভাঙিনি, অপসারণ করেছি, কই কোনো প্যানেল তো এসে বলেনি যে আপনি আমার এটা কেন ভেঙে দিলেন কমিটি, তারা মেনে নিয়েছেন, প্রত্যেকে মেনে নিয়েছেন। আমরা সিনথেটিক ব্যবহার বন্ধ করেছি, তারা সেটা মেনে নিয়েছেন। আজকে আমরা অন্য একটা কাজে গিয়ে কার্জন হল থেকে শুরু করে কলা ভবন থেকে কি বিপুল উৎসাহে শত শত হাজার হাজার শিক্ষার্থী তার বন্ধুর জন্য, নিজের জন্য, সাদা কালোতে একটু ছাপতে তো দিতে হবে, যদিও না আছে, আমরা বারবার বলেছি বাবা এত খরচের দরকার নেই, অনলাইনে তো প্রচারের কোনো শেষ নাই। এখন অনেকগুলোর ক্ষেত্রে আপনারা যখন আমরা ব্রিফিং দিয়েছি, প্রশ্ন তুলেছে, দেখেন আমরা বড় অভিযোগগুলো নিয়েছি, আমরা সেল গঠন করেছি, ট্রাইব্যুনাল গঠন করেছি, বুলিংয়ের কেসগুলো আমরা নিয়েছি, সেগুলো আবার আইটির সাথে মিলিয়ে দেখেছি, হ্যারাসমেন্ট দেখেছি। আপনি নিজেও সাংবাদিক হিসাবে জানেন যে জাতীয় পর্যায়েও আমরা অনেক হিমশিম খাই এই জিনিসগুলো নিয়ে, কিন্তু আমরা একেবারে প্রথম দিন থেকেই আমাদের যতটুকু সক্ষমতায় থাকে আমরা বিটিআরসির সাথে বারবার একটা ইউনিয়ন ইলেকশন নিয়ে, অর্থাৎ একটা শিক্ষার্থী সংসদ নির্বাচন নিয়ে আমরা যতবার বিটিআরসিতে গেছি, আমরা এতবার বিটিআরসিতে কোনো রাজনৈতিক পক্ষ বা সরকার পক্ষ যায় না। স্যার আমি একটু মাঝখানে যুক্ত করতে চাই স্যার, আপনি যেহেতু তুললেনই বিষয়টা, আমারও করার এক ধরনের আগ্রহ ছিল স্যার। এই যে আদালতের একটি বিষয় নিয়ে একজন প্রার্থীকে যে এই ধরনের হুমকি দেওয়া হলো স্যার, সেই বিষয়টা নিয়ে প্রক্টোরিয়াল টিম একটি শাস্তি ঘোষণা করেছে 6 মাসের বহিষ্কারাদেশ। স্যার আপনাদের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছিল, আপনারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? দুটো বিষয়, যেমন দেখেন একটা, এটা তো আপনি শুরুতে একটা ভালো কথা বলেছেন যে এটা একটা অস্থায়ী একটা কমিশন বা কমিটি, যেভাবে ধরেন এই কমিশনগুলো তো আর ইনকোয়ারি একটা হয় না বা এটা প্রজ্ঞাপন জ্ঞাপন করে হয় না, ফলে তাদের যে কর্তৃত্বটা থাকে সেই কর্তৃত্ব কিন্তু যেটা প্রজ্ঞাপনের বাইরে গিয়ে, এটা আমরা জনপ্রিয়ভাবে কমিশন বলি, আসলে এক ধরনের কমিটি, ফলে এরা তো সরাসরি আপনাকে তো শাস্তি বিধান করতে পারে না, শাস্তির জন্য সুপারিশ করতে পারে। তো আমাদের দিক থেকে যে কমিটিটা হয়েছিল সেই কমিটি তার সুপারিশ দিয়ে দিয়েছে কর্তৃপক্ষের কাছে। সেইটা আমি এই মুহূর্তে আমি আর ওইভাবে, যেহেতু আমাদের নির্দিষ্ট কমিটি ছিল তারা জানিয়েছিলেন। আর দ্বিতীয় আপনি যেটা বললেন, এটা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল রুলে আছে যে তিনি সর্বোচ্চ তার অফিস 6 মাস তাকে বরখাস্ত করতে পারে। এটি কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আমি সেখানে বলছি, এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, এটা তো একটা পর্যায়ে, কিন্তু এখনো পর্যন্ত সেটা না, এখনো একটা তো শিক্ষার্থীর জন্য একটা প্রক্রিয়ায় যেতে হবে। আপনি তো 6 মাস তাকে বরখাস্ত রেখেছেন, মানে যে সাধারণ যে আইনটা আছে, এবং এরপরে তার বিরুদ্ধে আরো যদি অভিযোগ দাখিল হয়, আপনি জানেন যে প্রক্রিয়া, তার তদন্ত করতে হবে, সেটা সিন্ডিকেটে যেতে হবে, এর বাইরেও অন্য আইনে যাবার তো সুযোগ আছে, কারণ যে বিষয় নিয়ে হয়েছে সেটা তো আপনি জানেন রাষ্ট্রীয় আইনেও যাওয়ার সুযোগ আছে। এখন বিশ্ববিদ্যালয়ে তো আর রাষ্ট্রের আইন তার বাস্তবায়ন করতে পারে না, সুতরাং তার দিক থেকে এই 6 মাসের সাসপেনশন কিন্তু বড় ব্যাপার না। কিন্তু স্যার বিশ্ববিদ্যালয়ের তার নিজের একজন শিক্ষার্থীর বিরুদ্ধে এরকম একটা অভিযোগের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব আইনি ব্যবস্থা নেওয়া যেত না স্যার? আমি এই মুহূর্তে কর্তৃপক্ষের পক্ষে বা বিপক্ষে বলার আমি অধিকার রাখি না, বা আমি যদি কমিশনে না হতাম আমি হয়তো মন্তব্য করতে পারতাম। আমি শুধু এই দুটোই বলবো যে আমাদের দিক থেকে সেই সুপারিশ দেওয়া হয়েছে, আর প্রক্টোরিয়ালের তার যে অফিস তার দিক থেকে এটা 6 মাসের তাকে দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি আইনের দৃষ্টিকোণ থেকে বলি, তাহলে আপনারাও জানেন যে এটা তদন্ত চলা প্রয়োজন,
এবং পরবর্তী যে ধাপগুলো আছে, দেখেন একজন শিক্ষার্থীকে তো আপনি মুখের কথাতেই তো তাকে একেবারে নাকচ করে দিতে পারেন। এটা আপনি জানেন যে আমরা প্রকাশ্যে দেখেছি যে তিনি যে কাজটি করেছেন সেটা অত্যন্ত দুঃখজনক, ন্যাক্কারজনক, এ নিয়ে আর বিশ্লেষণ প্রয়োগের দরকার নেই। কিন্তু এটা তো একটা পদ্ধতির মধ্যে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী বডি থেকে শাস্তিটা, এবং অন্য যে আপনি বললেন যে আইনগত পথ কিন্তু খোলা আছে, সেটা আপনিও জানেন, আমিও জানি। এটা তিনি সাইবার ওয়ার্ল্ডে করেছেন, সে সংক্রান্ত আইন আছে। আর এটা তো নারী শিশু সংক্রান্ত আইন আছে। এর বাইরেও রাষ্ট্রের আপনি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে আমি, আমার মনে হয় যে প্রশাসনের পক্ষে আর আমি কোনো বিবৃতি দিতে চাই না। আমি একটি বিষয় যে আমার কাছে পুরো নির্বাচন প্রক্রিয়া আমি যতটুকু ফলো করেছি তাতে আমার কাছে মনে হচ্ছে যে এইবার ডাকসু নির্বাচনের যে প্রচারণার বিষয়গুলো এই জায়গাটায় কিছু ইতিবাচক দিক আছে, যেমন এই শব্দযন্ত্র ব্যবহার না করা, তারপর ব্যানার, ফেস্টুন, তো মিছিল না করা বা মিছিল করা নিয়ে আপনাদের আচরণবিধিতে কতটুকু নির্দেশনা ছিল আমি জানি না, বাট হয়নি। হ্যাঁ, তো এগুলো খুব ইতিবাচক লেগেছে আমার কাছে। এগুলো যদি জাতীয় নির্বাচনেও প্রতিফলিত করা যায় তাহলে হয়তো নিশ্চয় পুরো দেশের জন্য একটু স্বস্তিদায়ক হবে। তো এর বাইরে আমি সর্বশেষ একটি বিষয়ে স্যার যেতে চাই। স্যার, ফলাফল ঘোষণার বিষয়ে আপনারা কেমন, প্রক্রিয়াটা কেমন হচ্ছে এবং কেমন সময় লাগতে পারে স্যার? এটা দেখুন, এটা বলাটা একটু কঠিন, কারণ এটা নির্ভর করে যে কি সংখ্যক। আমরা এখন যে প্রস্তুতি নিয়েছি সেটা শতভাগ ধরে প্রস্তুতি নিয়েছি, যে একেবারে আমাদের প্রায় 40,000 যে ভোটার আছেন, এবং সেই অনুযায়ী আমরা একটা গাণিতিক হিসাব করেছি যে এটা যে সংখ্যক ব্যালট থাকবে। আপনি জানেন যে এটা আসলে ওইভাবে সময় নির্ধারণ করাটা খুব কঠিন। কেউ এটা 5 মিনিটে দিতে পারে যার প্রস্তুতি আছে, কেউ 10 মিনিট নিতে পারে, কেউ একটু বেশি নিতে পারে। আপনি বুথের একটা ইস্যু আছে, যেন শুরু থেকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন। আমরা শুরুতে যার ছিলাম তার থেকে অনেক পরিবর্তন হয়েছে। আমরা প্রায় 3বারে 4বারে যতবারই মূল্যায়নের প্রসঙ্গ উঠেছে, গণমাধ্যম থেকে আপনারা বলেছেন বা বিশ্ববিদ্যালয় থেকে বলেছেন, আমাদের অংশীজন যারা প্রার্থীরা বলেছেন, প্রত্যেকটা আমরা গুরুত্ব নিয়ে এটা বাড়তে বাড়তে এখন যে সংখ্যা এসে দাঁড়িয়েছে তাতে আমরা হিসাব করেছি যে একটা গাণিতিক সময়, আমি এটি এক্স্যাক্টলি এই মুহূর্তে সময়টা মনে করতে পারছি না, যেমন ধরুন 8 মিনিট বা 10 মিনিট বা যেটা, সেটা কতটুকু লাগতে পারে। তো এইসবে সকাল 8টা থেকে আমরা 4টা পর্যন্ত ভোট প্রদানের সময় রেখেছে। আর একটা হলো যে ঠিক 4টার আগে যারা উপস্থিত হবেন ওই প্রাঙ্গণে বা আঙিনায়, তাদের সবাইকে ভেতরে নেওয়া হবে যাতে তারাও বাকি ভোটটা দিতে পারেন। তো এইটা এখন শতভাগ আমি তো বলতে পারবো না যে শতভাগ হবে না, তো সেটা হলে এক ধরনের সময়। আবার যদি তার থেকে কিছুটা কম হয়, আপনি জানেন তার একটা সময় সর্বোচ্চটা ধরেই সর্বোচ্চ। আর আমরা তো যেহেতু ওএমআর সেটা এই পদ্ধতি ব্যবহার করছি, সুতরাং এটা যে রিডিং যন্ত্র আনা হচ্ছে সেটা আমরা ব্যাকআপও রাখছি। আপনি জানেন যে অনেক সময় অনেক কারিগরি বিষয় হয়। তো একটা হলো নির্বাচনটা শেষ হওয়া এবং অনেকগুলো ব্যালট, সেগুলোকে আমাদের একটা আলাদা আলাদা কেন্দ্রেই কাউন্ট করা হবে না। আমরা জানি যে আমাদের তো 8টা, আমরা যেটাকে যদি যেভাবেই বলেন কেন্দ্র, এবং একটা কেন্দ্র একাধিক হল আছে বা সেই অনুযায়ী বিন্যস্ত করা আছে। তো সেখানে আমরা যখন এটা শেষ হবে তখন সেখানে হলের গুলো আমরা করব, আবার কেন্দ্রীয়টাও সেখানে করব। এবং আমাদের, আপনি যে সময়ের কথা বললেন, এটা আমি এই মুহূর্তে ঠিক ওইভাবে কোনো সময় বলতে চাইছি না। এটা নির্ভর করবে যে আমরা একাধিক যন্ত্র রাখছি যে যত দ্রুত করা যায়। এবং আপনি তো নিজেও জানেন এর প্রক্রিয়া যে কিছু ভুল হয়, কিছু হয়তো আবার ম্যানুয়ালি দেখার থাকে। এবং আমরা দেশের আমাদের বিশ্ববিদ্যালয়ের যারা এই সংক্রান্ত বিশেষজ্ঞ আছেন, এর বাইরেও যারা বিশেষজ্ঞ আছেন এবং এই যন্ত্র যারা পরিচালনা করেন, তাদের সঙ্গে আমরা একাধিকবার, মানে বহুবার সিরিজ অফ মিটিং করছি যে কতভাবে এটাকে সুচারুভাবে করা যায়, সময় ব্যবস্থাপনা কিভাবে করা যায়। তার সঙ্গে এটা যখন গণনা করা হবে সেখানেও আইটি বিশেষজ্ঞরা থাকবেন, যে ওই সময় কোনো রকম যদি বিভ্রাট দেখা দেয় সেটা আমরা কি করে নিরসন করব। এটা আমার মনে হয় যে এটা বোধহয় খুব বড় চিন্তার বিষয় হবে না, এটা যত দ্রুত হবে আমরা। তবে যেটা হলো আমরা কেন্দ্র থেকে এখন পর্যন্ত যেটা জানি যে অন্তত হল পর্যায়ের অর্থাৎ অনানুষ্ঠানিক যে সেটা জানিয়ে দেবো, তারপরে তো এটা আবার আনুষ্ঠানিকভাবে নিয়ে যাওয়া হবে। আর ডাকসুরও যেটা ওই কেন্দ্রে পড়বে সেটা তো আমরা সংখ্যাটা জানিয়ে দেবো, চূড়ান্তভাবে পরবর্তীতে হবে। সুতরাং এটা যেহেতু প্রযুক্তির ব্যবহার, আপনারা নিজেরাও জানেন, এটা নির্ভর করে আসলে ভোটার টার্ন আউট এটা কি পরিমাণ হচ্ছে, আমরা টেস্ট রানের পরে কত দ্রুত জিনিসগুলো বিন্যস্ত করে কাজ শুরু করে দিতে পারছি। তবে এইটুকু আমরা বলতে পারি যে প্রচুর আমরা কারিগরি ব্যক্তি এখানে সংযোগ করছি, যাতে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ আছেন ত্বরান্বিত করতে পারেন, তারা দ্রুত দিয়ে দেবেন। এবং এর বাইরে তো সময় লাগার তেমন প্রয়োজন নেই। আমরা একটু মাহির কাছে আসতে চাই যে মাহি,
নির্বাচনকে কেন্দ্র করে আগামী 2 দিন এবং নির্বাচন ভোট গ্রহণ চলাকালীন সময় এবং ফলাফল ঘোষণা এবং ফলাফল ঘোষণার পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আপনার কোনো শঙ্কা আছে কিনা? এটা মায়ের কাছ থেকে আমি শুনতে আগ্রহী, যেহেতু তিনি গত নির্বাচনে ভোট দিয়েছেন। না, আমি মনে করছি যে আসলে নির্বাচন অনেকগুলো জরিপ হচ্ছে আসলে, তো এটার একটা ইম্প্যাক্ট বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমি সে কারণে ভাবছি জরিপ না হওয়াটাই ভালো ছিল প্রথমত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি বলবো যে এক ধরনের আতঙ্ক নানাভাবে ছড়ানোর চেষ্টা চলছে আসলে, সেটা কিন্তু আসলে ইন্ডা ফ্যাকচুয়াল না আসলে, সেটা ভাষা বিষয় আসলে, কিন্তু সেটা কোনো একটা পক্ষ করার চেষ্টা করছেন, এটা যে কেউ হতে পারে আসলে, এটা সে আমি যাচ্ছি না। তো আমি বলবো যে এই জায়গায় প্রশাসন, বিশেষ করে নির্বাচন কমিশন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুরু থেকে আসলে আমি বলবো যে তারা তাদের সক্ষমতার আলোকে, তাদের এবং সীমাবদ্ধতাগুলোকে মাথায় রেখে তারা আসলে চূড়ান্ত পারফরমেন্স করেছে, অনেক ভালো করেছে। আমি যদি কিছু বলি যে আসলে জুলিয়াস তালুকদারের যে বিষয়টা, সেটা আসলে ইনস্ট্যান্ট তারা প্রার্থীদের বাতিল না করে সেটা সিন্ডিকেটে গিয়ে কমিটি গঠন করে করছে, যার ফলে আসলে রিড করে সে ব্যাপারটাই পাবে না। আবার বাতিল হয়নি, সেটা আমরা খুঁজে পাইনি। শেষ মুহূর্তে এসে এলইডি স্ক্রিনে ভোট দেখানোর যে বিষয়টা, বা আরো অনেকগুলো বিষয়টা ওয়েবসাইট ডেভেলপ করা খুব কম সহজে, কিংবা এই বিষয়গুলো তারা করেছে। আমি মনে করি যে নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয় পড়াশোনার উপর শিক্ষার্থীদের আস্থা রাখা উচিত, এবং বিশ্ববিদ্যালয় পড়াশোনারও শিক্ষার্থীদের উপর আস্থা রাখা উচিত, এবং শিক্ষার্থীদের এই জায়গায় অটুট থাকা উচিত যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা অধিকার যে কেউ এসে একটা ককটেল ফাটিয়ে তারা কেড়ে নিবে, এই সুযোগটি দেওয়া উচিত না। আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, অনুরোধ করবো যে আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন, এবং প্রার্থী যারা রয়েছেন, প্রার্থীরা যদি বিশ্ব শিক্ষার্থীদেরকে আহ্বান করে যে আপনারা ভোট দিতে আসেন, যাকে খুশি তাকেই ভোট দিবেন, আপনি আপনার অধিকার চর্চা করবেন, ভোট কেন্দ্রে আসবেন, তাহলে কারো কোনো সাধ্য নেই আমি মনে করি যে এই অধিকারটি কেড়ে নেওয়া। এবং এটি বাংলাদেশের জন্য এত বেশি প্রয়োজন আসলে যে আমরা জাতি হিসেবে আমরা খুবই হতাশ, আমরা অনেকবার আমরা আশান্বিত হয়েছি, আবার সেখান থেকে আমাদেরকে হতাশ হতে হয়েছে। আমরা অনেক নেতা নির্বাচন করেছি, কেউ আমাদেরকে আসলে সেভাবে, খুবই কম নেতাই আমাদেরকে আসলে সেভাবে আসলে আমাদের আকাঙ্ক্ষার জায়গাটি পূরণ করতে পেরেছে। সো জুলাই গণঅভ্যুত্থান আমাদের যে শহীদ বা কিংবা আত্মত্যাগ কিংবা শহীদদের ত্যাগের পর কিন্তু একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটিও আমরা আসলে কতটা আমরা সেই আকাঙ্ক্ষার জায়গাগুলো আমাদের নেতারা দিতে পারবেন, কিংবা যাদেরকে আমরা নির্বাচন করবো তারা দিতে পারবে। তো সে জায়গায় আমি মনে করি যে সবাইকে নিজেরা অর্জন করে নিতে হয়, সব কিছু একদম ছেড়ে না দিয়ে নিজেদের একটা রোল আছে। আমরা যদি সবাই ব্যক্তি পর্যায়ে, যেমন আমরা বলি জাতীয় নাগরিকদের ক্ষেত্রে যে নাগরিক যে সচেতনতা কিংবা নাগরিক যে শিক্ষা, স্যার যে ভোটার এডুকেশনের কথা বললেন আসলে, যে এটা গুরুত্বপূর্ণ, এবং শিক্ষার্থীদেরকে ওই জায়গায় আসলে অনেক বেশি কনসাস থাকতে হবে যে আমাকে কেউ চাইলেও আমি ভোট, আমাদেরকে কোনো একটা পক্ষ কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নেবে, তারা সিদ্ধান্ত কয়েকজন মিলে কোনো একটা ছোট্ট কাজ পুরো শিক্ষার্থীদেরকে কেন প্রভাবিত করবে, পুরো শিক্ষার্থীদের অধিকার কেন আসলে ছিনিয়ে নেবে, এটা আসলে হওয়া উচিত না। সো আমি মনে করি যে কিছু সম্ভাবনা রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখানে চূড়ান্ত সচেতন থাকতে হবে। আর কি হতে পারে, যেমন অতীতে অনেকগুলো বিষয় যেটা আমি বলেছিলাম এর আগেও, যে আচরণবিধির ক্ষেত্রে আরো বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো বেশি দূরদর্শী হতে পারতে, আসলে কি ঘটতে পারে আপনাকে সে বিষয়ে অ্যানালাইসিস থাকতে হবে, যে আসলে কি ঘটতে পারে। আপনি সেই ভ্যারিয়েবলগুলো মাথায় নিয়ে আনতে পারে, আপনার সিদ্ধান্ত ভালো হবে না। তারপর আমরা বললাম যে হল পড়াশোনার যে বিষয়টি সেটা একটু দূরে রাখা, যাতে নিউট্রাল একটা জায়গা আসলে সেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকে। যদিও আমি মনে করি যে এই জায়গায় অনেক ভালো আসলে করেছে, বাট এই জায়গাগুলো আরো বেটার হওয়া দরকার ছিল। এখন হচ্ছে লাস্ট, আমি বলবো যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রত্যেকটা ডট, প্রত্যেকটা ভ্যারিয়েবল নিয়ে চিন্তা করতে হবে যে আসলে কি হতে পারে। রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, রাষ্ট্রের অন্যান্য যে পুলিশ কিংবা প্রশাসনের জায়গাগুলো রয়েছে, তাদের সাথে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং যাওয়া, এবং সেখানকার ভিতরে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের ভিতরেও যেমন অনেক ধরনের ডাইমেনশন রয়েছে। আসলে অনেকেই চাচ্ছেন না যে ডিরেকশন নির্বাচনটা হোক, কিংবা তারা কোনো না কোনোভাবে তাদের নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, সেটা প্রশাসনের মধ্যে রয়েছে, নানান রয়েছে আসলে। তো সবগুলো বিবেচনায় নিয়ে আসলে একটা কালেকটিভ যদি একটা বসে একদম খুবই দূরদর্শী একটা নীতিমালা কিংবা রোডম্যাপ কিংবা কি আসলে হতে পারে পসিবল, সবগুলো অ্যানালাইসিস করে যদি একটা সিদ্ধান্ত নিতে পারে এবং একই সাথে তাদের কাজগুলো নির্ধারণ করতে পারে, তাহলে আমি মনে করি যে ডাকসু নির্বাচন খুবই সুষ্ঠুভাবে হওয়া সম্ভব, এবং শিক্ষার্থীরা সেখানে অংশগ্রহণ করবে, অনেক বেশি ভোটার টার্নওভারও হবে, একটা জাতি তার আকাঙ্ক্ষিত একটা নির্বাচন আসলে দেখতে পারবে। জি, ধন্যবাদ স্যার। আপনার কাছে খুবই সংক্ষেপে সর্বশেষ একটি প্রশ্ন স্যার, নির্বাচন কমিশনের সদস্য হিসেবে স্যার আপনি কি কোনো এই ভোট গ্রহণের ক্ষেত্রে বা ফলাফল পর্যন্ত, মানে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য আর যেই কাজ বাকি আছে, এইখানেই কোনো চ্যালেঞ্জ দেখছেন কিনা? আমি ওই অর্থে কোনো চ্যালেঞ্জ দেখি না, মানে মাহির বক্তব্য দিয়েই বরং আমরা শেষ করতে পারতাম, তিনি এত ভালো বলেছেন, আমি খুব মুগ্ধতার সাথে শুনছিলাম। দেখেন, আমার ওনার কথাটা ধরেই শুরু করি যে আমাদের অনেক হতাশা, এবং আমরা এই কাজ করতে গিয়ে কমিটিতে চিন্তা করছি যে একটা ডাকসু নির্বাচন পুরো গণমাধ্যম, পুরো দেশ, পুরো জাতি, পুরো রাজনৈতিক পরিসর, মাঝে মধ্যে আমরা এই প্রচণ্ড কাজের চাপের মধ্যে ভাবি যে আচ্ছা
এটা তো একটা হল সংসদ এবং ডাকসু নির্বাচন, মানে জাতীয় নির্বাচনের চাইতে মনে হচ্ছে যে বড়। সেক্ষেত্রে কি এরকম যে জাতীয় নির্বাচন নিয়ে আমাদের অনেক প্রশ্ন, কিন্তু সব আশা একটা শিক্ষা প্রতিষ্ঠানেই 200-250 একরের একটা জায়গা, একটা আরবান ইউনিভার্সিটির উপরে এই অল্প বয়সী আমাদের ছেলে মেয়ে সম্পর্কে তাদের উপর আবার পরক্ষণে ভাবি যদি ওনার কথাতে যে একটা আশার জায়গা অনেক দিন পরে, মানে আপনি হয়তো সর্বশ্রেষ্ঠ হয়েছে 3 দশক পরে, তারপর আবার একটা দীর্ঘ সময় পরে। আমাদের দিক থেকে আমরা যেটা বলতে পারি যে দেখেন, আমাদেরও যে চ্যালেঞ্জ নাই তা তো না। আমরা একটা অস্থায়ী একটা কমিটি বা কমিশন কাজ করছে, আমাদেরও ভুল থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, অনেক কিছু আমি স্বীকারও করছি। আজকের পরে কালকে নির্বাচন, যে তারপরেও বলছি যে দেখেন আরেকটু করতে পারতাম, এটা এখন করতে গিয়ে এটার পাচ্ছি উনি আচরণবিধিটা নিয়ে আরও একটু ভালো করা যেত। এটা একটা আপনি যদি বলেন একটা ডিজিটাল একটা জগৎ, সেখানে এই আচরণবিধির আরও কোনো জায়গায় আমরা কিছু করতে পারতাম কিনা, একেবারে অস্বীকার করার কোনো উপায় নেই। প্রতিটা পদক্ষেপে আমাদের শিক্ষা রয়েছে, যেটা পরবর্তী যারা কাজ করবেন তাদেরকে আমরা সেই ব্রিফিংটা করে যাব। কিন্তু যেটা অনুরোধ করব আজকে, যেটা উনি বললেন যে কিছু সংখ্যক মানুষ আমাকে নির্ধারণ করবে, যে উচ্ছ্বাস, যে আনন্দ, যে অন্তর্ভুক্তি, যে ক্যাম্পাস চেনা যায় না, পুরনোরা আসছেন, তারা বক্তৃতা দিচ্ছেন, বিতর্ক করছেন, গণমাধ্যম যাচ্ছে আমাদের অফিসের সামনে 150-200 গণমাধ্যম আপনারাই প্রতিদিন, মানে আমরা এর চাইতে এই সার্ভিলেন্সের মধ্যে তো ডোনাল্ড ট্রাম্প তো বোধহয় এরকম অবস্থায় থাকলে আমার মনে অফিস ছেড়ে দিতেন যে সারাক্ষণ এরকম সার্ভিসে। আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করে, আমাদের কোনো স্বার্থ এখানে নাই। এবং যে আমরা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, শিক্ষার্থীরা হয়তো তার একটা অংশ দেখেন, সাংবাদিকরা হয়তো আর একটা বৃহৎ চিত্র দেখেন, আপনারা আরও জানেন অনেক কিছু নতুন করে করতে হচ্ছে, অনেক কিছু নাই, অনেক কিছু চিন্তা করেনি, অনেক অংশীজন আছে ভেতরে যারা হয়তো এটা ভাবেনও নি। এবং সব কিছু মিলে একটা সামান্য কাগজ থেকে শুরু করে একটা নীতি নির্ধারণের যে জটিল প্রক্রিয়া, একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা সাময়িক কমিটি হিসাবে, সেটা আমরা শুধু নিচ্ছি কিন্তু শিক্ষার্থীদের কথা ভেবে, যে একটা মানুষের যদি একটা দেশে আনন্দের একটা উপলক্ষ হয়, যেখানে রাজনীতিতে হতাশা আছে, অসংখ্য অনিশ্চয়তা আছে, সেখানে হোক আমাদের উপর চাপ। আমরা এই যে অল্প বয়সী ছেলে মেয়েদের উপরে যে চাপটা দিচ্ছি, আপনি বলতে পারেন তারা কিছুদিন আগে বুক পেতে দিয়েছে, কিন্তু আমরা কি বারবার চাইবো যে তারা রাজপথে গিয়ে বুক চেপে দিক, তারা বুক পেতে দিক? মোটেই না। তাদের আবার ফিরে আসতে হবে, তাদের জীবনে ফিরতে হবে। তাদের উপরে যে আশার যে চাপ আমরা তৈরি করছি, সেই চাপটা তারা নিচ্ছেন, সেইটা আমরা বোধ করছি আমাদের দিক থেকে, যে আমাদের সামান্য কাজ। সুতরাং আমি যদি ওই অর্থে বলি যে চ্যালেঞ্জ তো থাকবে, এটা নির্বাচন, আপনি যে কারিগরিগুলো তুললেন, এটা সব কিছু ঠিক করা। আমি শেষ একটা অনুরোধ করবো যে যারা অনাবাসিক আছেন, অভিভাবকদের কাছে অনুরোধ করব, তাদের বাবা মার কাছে অনুরোধ করবে যে তারা যেন তাদেরকে অনুপ্রাণিত করেন, যে তারা আসুন, তারা এই হলের অংশ, তারা কেন্দ্রের অংশ। হয়তো তারা নানান কারণে বাড়িতে থাকেন, আমরা সবাইকে অ্যাকোমোডেট করতে পারি না, তারা একটা বিরাট অংশ, প্রায় 50%। হলে যারা আছেন তাদেরকে, যে কথা মাহি বললেন যে মাত্র কয়েকজন লোক আমাকে নিয়ন্ত্রণ করবে, কে কোথায় একটু খোঁচাবে, কে কোথায় একটু ধাক্কা দেবে আমাকে, এগুলো কিছুই না। আমরা যে পরিবেশ ক্যাম্পাসে দেখেছি, যে পরিবেশ আপনাদের মাধ্যমে দেখছি, এটা সমগ্রের, সবার, ডাকসু সকলের। আমরা হয়তো আয়োজন করছি, এটা ধরুন এই মুহূর্তে আমাদের এই জাতির কাছে এটা একটা উপহারের মতো। এটা একটা ছোট, আমরা একটা বৃত্তের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের, আমি ভুলে যাই যে আমি 60-এর দশক, 70-এর দশক, 80 বা আরো পূর্বে আমি কি রাজনৈতিক অবদান রেখেছি ডাকসুর। আমি ডাকসুকে বৃহৎ অর্থে ভাবি যে বাণিজ্যে তার অবদান, ভবিষ্যতে নেতৃত্বে তৈরির ক্ষেত্রে কি হবে, সংস্কৃতির ক্ষেত্রে ডাকসুর একজন সম্পাদকের কি হবে, একজন এন্টারপ্রেনিয়ার ক্ষেত্রে হওয়ার ক্ষেত্রে কি হবে, একজন ফিলান্থ্রপিস্ট হওয়ার ক্ষেত্রে কি হবে, একজন বড় সরকারি কর্মকর্তা, শিক্ষক, বুদ্ধিজীবী, সে কি কেবল রাজনৈতিক দলের কর্মী হবে, কেবল আইন প্রণেতা হবে আর মন্ত্রী হবে? মোটেই না। এটাও একটা সংকীর্ণ চিন্তা। এর বাইরে কিন্তু এই যে বৃহৎ জাতির প্রত্যাশার যে ভার আমাদের প্রার্থীরা নিচ্ছেন, আমাদের ভোটাররা নিচ্ছেন, তার পাশে দাঁড়াতে হবে, অভিভাবককে দাঁড়াতে হবে, অন্যদের দাঁড়াতে হবে, প্রত্যেককে দাঁড়াতে হবে যে আপনি যান, আপনি ভোটটা দিন। এবং ডাকসুকে দেখে আমি শিখতে চাই যে অন্যরাও কেন এটা পারবে না, এবং অন্য ক্যাম্পাসগুলো প্রাণিত হবে। আমাদের যে সামান্য যদি প্রভাব পড়ে জাতীয় নির্বাচনের উপরে, আমি যদি ওইভাবে দেখতে চাই না, আমি এইভাবে অনুরোধ জানাবো, যে বিনীতভাবে অনুরোধ জানাবো, শিক্ষার্থীরা আসবেন এবং তাদেরকে আপনারা সবাই প্রাণিত করবেন যেন এই ঐতিহাসিক সুযোগটা তারা না হারান। জি, ধন্যবাদ স্যার। আমরা আজকে শেষ করছি এখানে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে নিশ্চয়ই আবার কথা হবে এই বিষয়ে। দর্শক, এই ছিল আমাদের আজকের আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় অনুষ্ঠানে। দর্শক, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক, সেটি সবারই চাওয়া। এবং এই ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি উদাহরণ তৈরি হোক যে
গত বিগত বছরগুলোতে যে ধরনের জাতীয় নির্বাচন হয়েছে, স্থানীয় নির্বাচন হয়েছে, এ নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেক সমালোচনা হয়। তো আমরা সব কিছু মিলিয়ে এই ডাকসু নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি আছে সেই সংস্কৃতিতে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হব, এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আশা করি আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।